আজ আমার জায়ের মা বাবা আসছেন, আমার সাথে নাকি দেখা করতে আসছেন। শাশুড়ি মায়ের আধিক্যতা দেখে আমি মনে মনে বিরক্ত হলেও কিছুই বলতে পারছি না। আর নতুন বউ হয়ে কী বা বলবো। ওহো, আমার পরিচিতটা তো দেওয়াই হয়নি। আমি মেঘনা, কলকাতার মেয়ে। মাসখানেক হলো বিয়ে হয়ে এসেছি এই ঠাকুরনগর গ্রামে। শহরের আবহাওয়ায় স্বাধীনভাবে মানুষ হয়েছি আমি। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবা মা জানিয়ে ধ্যাত্তারে গোবিন্দপুরের ছেলে মৈনাককে আমি বিয়ে করি। কিন্তু যেখানে মন দেওয়ার নেওয়ার কাজ আগেই সারা হয়ে গেছে, সেখানে এইসব ঠুনকো আপত্তিতে কি আর কিছু আটকায়? তো বেশ ধুমধাম করে আমাদের বিয়েটা হয়েছে। বউ হাতের সন্ধ্যেই জায়ের বাবা মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল। মানে আমাকে যখন সাজানো হচ্ছিল তখনই ওনাদের আমার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিলেন আমার শাশুড়ি মা। আবার ইশারেতে আমাকে প্রণামও করতে বলেছিলেন। ভারী বেনারসিটা গায়ে জড়িয়ে নিচু হয়ে প্রণাম করতে বেশ কষ্ট হয়েছিল বলে আমি মনে মনে বেশ বিরক্তই হয়েছিলাম। আবার অর্ধেক সাজে দরজা খুলতে হয়েছিল বলে পার্লারের মেয়েগুলো খুব বিরক্ত হয়েছিল। সেদিন ওনারা বাড়িতে নাকি অসুস্থ শাশুড়ি মাকে রেখে এসেছিলেন, আর তাই সন্ধ্যের পড়তেই কর্তব্য সেরে চলে গেছিলেন। সেদিন নাকি আমার সঙ্গে ভালো করে আলাপ হয়নি, তাই আজ শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যই আসছেন। সকাল থেকে সবাই ব্যস্ত। এই সব কিছুর কাজ আমার কাছে মনে হচ্ছে যেন বেশি বাড়াবাড়ি। ওই গেয় ভূত দুটোকে নিয়ে এত আধিক্যতা না করলেও তো চলতো। আমার জায়ের থেকেও আমার শাশুড়ি মা বর আর ভাসুরকে বেশি ব্যস্ত হতে দেখে মনে হচ্ছে মায়ের থেকে যেন মাসিরই দরদ বেশি। আর আমার সাথে জায়ের ওর ছোট দুটি ছেলে মেয়ে আর কি সংসার নিয়েই যেন বেশি ব্যস্ত। বাবা মা আসছে বলে আলাদা করে কোনো উৎসাহ দেখছি না, কিংবা শাশুড়ি মায়ের ভয়ে চুপচাপ নিজের কাজ ছেড়ে চলেছে। মনে মনে হয়তো আনন্দও আছে, কে জানে। আমি তো মা বাবার কাছে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি এই কটা দিনে। বিয়ে হয়ে এসে থেকেও এখনো শাশুড়ি মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। এমনকি চক্ষু লজ্জাতেও আমি কতবার যাকে হেল্প করতে গিয়েছি, তবুও শাশুড়ি মা আর আমার যা আমাকে কিছুতেই করতে দেবে না। কিন্তু আজ নিজে থেকে আমার শাশুড়ি মা আমাকে ডেকে রান্নাঘরে নিয়ে আমার যাকে সাহায্য করতে আদেশ দিলেন। প্রসঙ্গত বলে রাখি, এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের কথাই শেষ কথা, বলা যায় শেষ আদেশ। ভীষণ রাজভারী আমার শাশুড়ি মা। শ্বশুরমশাই গত হয়েছে অনেক বছর আগে। তখন থেকে একা হাতে 4 ছেলে মেয়েকে মানুষ করেছেন। 2 ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। পড়াশোনা শেষ করিয়ে 2 মেয়ের ভালো করে ঘরে বিয়ে দিয়েছেন। ছোট ননদ তো আবার বিয়ের পর একটা স্কুলে চাকরিও পেয়েছে। ওরা সবাই মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। ঘরে বসে অফিসের কাজ করছিলাম, সেসব গুটিয়ে রেখে দিয়ে মুখটা বেজার করে রান্নাঘরে ঢুকতে হলো আমায়। আমার বড় যা হিমশিম খেয়ে কাঠের জালে কড়াই খাসির মাংস রান্না করছে। গ্যাস থাকতে কাঠের জালে রান্না করতে দেখে একদিন জিজ্ঞেস করে জেনেছিলাম যে বাড়ির এত কাঠগুলোকে কাজে লাগানোর জন্য উনানে রান্না করা হয়। আজ করাতে মাংস সেদ্ধ করতে দেখে জিজ্ঞেস করে জানলাম যে ওর বাবা মা নাকি প্রেশার কুকারের মাংস খায় না। শুনে পিত্তিতে জ্বলে গেলেও মুখে হাসি নিয়ে বললাম, কিছু হেল্প করতে হবে। বিয়ের আগে মৈনাকের মুখে যখন ওর বৌদির কথা শুনেছিলাম, তখন মনে মনে খুব খুশি হয়ে ভেবেছিলাম আমার যাকে আমি দিদিভাই বলে ডাকবো। কিন্তু এখানে এসে সারাদিন নিজের কাজ আর বাচ্চাদের নিয়ে হিমশিম খাওয়া ক্লান্ত এই মহিলাটাকে এখনো দিদিভাই বলে ডাকিনি। ডাকতে ইচ্ছেই করিনি, তাই শুধুমাত্র দিদি বলি। আগুনের আঁচে লাল হয়ে যাওয়া মুখ হাসি ফুটিয়ে যা বললো, কিছু করতে হবে না, তুমি বরং ছেলেটাকে এই সুচিটা খাইয়ে দাও গিয়ে। অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছি, যাওয়ার সময় পাচ্ছি না ওদের কাছে। আমাদের ঘরেই খেলছে মিঠি আর ছোট। আমি অবাক হয়ে বললাম, 11টা বেজে গেছে, এখনো ছেলেটাকে খাওয়াওনি? যাও আগে গিয়ে খাইয়ে এসো নিজের হাতে, আমি ততক্ষণে এই দিকটা সামলাচ্ছি। যদিও সকাল থেকে শাশুড়ি মা সব কিছুই কেটে কুটে দিয়ে গেছেন, তবুও কাজের কি আর শেষ আছে? অনিচ্ছেতে উঠতে উঠতে কাঠের আগুনটা হালকা করে দিয়ে আমাকে পোলাওয়ের চালটা ছড়িয়ে দিতে বলে আমার যা সুজির বাটিটা নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আর মিঠি খেয়েছে কিছু? হ্যাঁ গো, ও ওর বাবার সঙ্গে রুটি খেয়েছে বলে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলে যায়। আমার বেশ অবাক লাগলো, বাবার পছন্দে রান্না করতে গিয়ে বাচ্চাটাকে অভুক্ত রেখেছে। এরা কি? 2টো নাগাদ ওদের বাড়ি ঢুকলো গাড়ি। আমি ভেবেছিলাম পাশের গ্রাম থেকেই আসছেন, তাই হয়তো টোটো করেই আসবেন, কারণ এদিকের বেশিরভাগ সবাই টোটো করেই যাতায়াত করেন। গ্রামের রাস্তায় এত বড় মার্সিডিজ দেখে আমি অবাকই হলাম। আমার শাশুড়ি মা ওনার 2 ছেলেকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন ওনাদের অভ্যর্থনার জন্য। বরের পিছনে আমিও এসে দাঁড়ালাম। প্রথমে গাড়ি থেকে বের হলো ওদের বাড়ির কাজের লোক, হাতে এত বড় একটা ঝুড়ি নিয়ে।
তারপর সেটা আমাদের বারান্দায় রেখে দিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। গাড়ি থেকে ওনারা বের হলেন খুব সাধারণ পোশাকে, যদিও বিয়ের দিনই আমি ওনাদের দেখেছিলাম খুব সাধারণ রূপে। তবু এত আয়োজন দেখে আমার অবচেতন মন হয়তো একটু বেশি আশা করে ফেলেছিল। জায়ের মায়ের পরনে একটা নেতানো তাঁতের শাড়ি, যার ব্লাউজটা ম্যাচিং নয়। হাতের মোটা শাখা জোড়াতে বেশ ময়লা জমে আছে। বেশ কিছু ভারী গয়নাও পরে আছেন, অবশ্য হাতে কানে গলায়, তবে সেটা সোনা না পেতল বোঝা খুব মুশকিল। আর জায়ের বাবা পরেছেন সাদা ধুতি আর হালকা রঙের পাঞ্জাবি, ভীষণই সাদামাটা পোশাক। এক মুখ হাসি নিয়ে জায়ের মা নিজের হাতের ঝুড়িটা আমার শাশুড়ি মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আপনার জন্য বেয়ান, বাড়ির দুধের তৈরি খাঁটি পেড়া, আমি নিজের হাতে বানিয়েছি। তারপর পেছনের ডিকি থেকে একে একে অনেক কিছুই তত্ত্ব বেরোলো, যেগুলো এদের বাড়ির কাজের লোকটাই এক এক করে সব রান্নাঘরে আমার জায়ের কাছে গিয়ে দিয়ে এলো। আসতে তো দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করায় উনি বললেন, বাড়ির সব কিছু আর বয়স্কা শাশুড়ি মাকে সামলে দিয়ে বেরোতে দেরি হয়ে গেল। আমাকে আমার বোরের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমার জায়ের মা নিজের কাছে ডাকলেন, তারপর পাশে বসিয়ে একটা বেশ মোটা সোনার হার পরিয়ে দিলেন আমার গলায়, আর ওই সেটের কানেরটাও দিলেন আমার হাতে। পুরোটা ডিজাইন, তবে বেশ ভারী। আমি ইতস্তত করতেই বললেন, এটা তোমার উপহার। প্রভাতের দিন আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন, তাই কিছুই আনতে পারেনি, এমনকি আসার কথাও ছিল না। তবু এক ঝলকে এসে শুধু হাতে আর তোমাকে আশীর্বাদ করে চলে গেছিলাম। তুমিও তো আমার আরেক মেয়ে। শাশুড়ি মায়ের ইশারাতে আবার প্রণাম করতে যেতে জড়িয়ে ধরলে, বললেন, ভালো থাকো। ওনার গা থেকে কেমন যেন একটা গন্ধ পেলাম, গাটা যেন গুলিয়ে উঠলো। কি জানি অনেকক্ষণ অভুক্ত আছি তাই নাকি অন্য কিছুর গন্ধ বুঝতে পারলাম না, অথবা জায়ের বয়স্কা ঠাকুমাও এখনো বিছানায় ওনার সেবা করেই নিজের হাতে, তাই হয়তো। যাই হোক, বাচ্চাদের আনার বাহানাতেই বেরিয়ে এলাম ওর ঘর থেকে। বলিহারে আমার যায়, নিজের বাবা মা এসেছে কথায় ছুটে আসবে তা নয়, আমার শাশুড়ি মায়ের ডাকের অপেক্ষাতেই আছে মনে হয়। রান্না তো পাড়ায় হয়েই এসেছিল, আমি দেখে এসেছিলাম। ধুর, আমার কি, থাকো সবার মন যুগে লক্ষ্মী বৌমা হয়ে। পড়াশোনা করলে আজ এভাবে শাশুড়ি মায়ের মুখোপেক্ষী হয়ে থাকতে হতো না। আমি তো বাবা এ মাসেই পালাবো বোরের সঙ্গে কলকাতা। দুজনেরই অফিসের চয়ন আছে 10 তারিখে। নতুন করে সংসার সাজানোর স্বপ্নে বিভোর হয়ে আছে, তাই এই কটা দিন হাসি মুখে সহ্য করছি এদের সব কিছু। লেকটাউনে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমরা দুজন মিলে, নতুন করে জীবন শুরু করব। ওখান থেকেই আমাদের সেক্টর 5-এর অফিসটা মোটামুটি কাছেই পড়বে। এই সব রঙিন স্বপ্নের জাল বুনতে বুনতে আলমারি খুঁড়ে গয়নাটা রাখছিলাম। পেছনে কখন ময়না কাছে দাঁড়িয়েই সে বুঝতে পারিনি, বলল, একা একা কি অত কথা বলছো? আমি লজ্জিত হয়ে বললাম, কখন আবার কথা বললাম? না, মুখে বলোনি, কিন্তু মনে মনে তো বলছোই। আমি ময়নাকের মুখের দিকে তাকিয়ে বললাম, আসলে খিদে পেয়ে গেছে, তাই মাথা ঠিক নেই আমার। এদের জন্য তো আজকে মনে হয় আর দুপুরের খাবারই জুটবে না। ময়নাক তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বললো, এমন করে বলতে নেই, একদিন দেরি হলো তাতে কি হয়েছে? তাছাড়া ওনারা কত সম্মানিত মানুষ, আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন বলো তো। আমি অবাক চোখে ময়নাকের দিকে তাকিয়ে বললাম, তো কে ওনারা, যে ওনাদের পায়ের ধুলো তোমাদের বাড়ি যেন পবিত্র হয়ে গেল? ও, ওনারা অনেক তত্ত্ব এনেছেন তাই নাকি? ছি মেঘা, কিছু না জেনেই মানুষকে এত ছোট ভাবো না। তুমি জানো আমার বৌদির ঠাকুরদা কে ছিলেন? আমি জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইলাম মৈনাকের চোখের দিকে। ও বলেই চলল, জানো, বৌদির ঠাকুরদা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এই পুরো অঞ্চলের জমিদার ছিলেন। হিসেব মতো আমরা ওনাদের প্রজা। আর এখন জমিদারি প্রথা না থাকলেও বৌদির বাবার প্রতাপ কিন্তু জমিদারের মতো। কত বড় বাড়ির মেয়ে জানো আমার বৌদি। শিক্ষিতা সুন্দরী ওনাদের ছোট মেয়েকে বাড়ির কাছে রাখবেন বলে আমার দাদার মতো খুব সাধারণ একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আর আমার মায়ের জীবন সংগ্রামকে ওনারা সম্মান করে তাই যেচে ওনারাই এই সম্বন্ধ এনেছিলেন। আমি অবাক হয়ে শুনছিলাম দেখে মৈনাক আরও বলল, জমিদার বাড়ির মেয়ে বলে মা প্রথমে রাজি হননি। বাড়িতে 10টা কাজের লোক ঘরে আগে দিচ্ছে, সেই মেয়ে আমাদের মতো এত সাধারণ করে কী করে মানিয়ে গুছিয়ে সংসার করবে এই ভেবেই মা রাজি হননি। কিন্তু বৌদিকে তো দেখেছো, দেখে বুঝতে পেরেছো তো কত সংসারী আমাদের বৌদি। কথা বলতে বলতে আমাদের গেটের কাছে একটা টোটো এসে দাঁড়ালো। আমার 2 ননদ নামলো টোটো থেকে। আসলে কথাই ছিল ওদের বড় ছেলে মেয়েরা আজ স্কুলে আসতে পারবে না, সবাই স্কুল অফিস, আর ছোট ননদ স্কুল ছেড়ে বড় ননদকে নিয়ে একসাথে আসবে। ওদের আসতে দেখে আমার বাইরে বেরোনো তারা দিয়ে নিচে ছুটে গেল বোনেদের কাছে। আলমারিটা বন্ধ করে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম যা কাঁসের থালায় ভাত বাড়ছে সবার জন্য। ওকে হেল্প করছে ওদের বাড়ির পুরনো চাকর হরিদা। দুয়ারে দাঁড়িয়ে আছে দেখে অবাক হয়েছে দিদিভাইকে।
সত্যি তো কি সুন্দরী দেখতে, ভালো করে লক্ষ্যই করিনি দিদিভাইকে। এক কোমর লম্বা চুল পিঁড়ির নিচে ঝুলে রয়েছে, আগুনের তাপে পুড়ে যাওয়া লালচে ফর্সা রং আর খুব সাধারণ সাজে সত্যিই আজ দিদিভাইকে যেন জমিদার কন্যা লাগছে। হরিদার সঙ্গে আমিও দুটো থালা তুলে নিলাম আমার দুই হাতে, তারপর তাকে বললাম, তুমিও আমাদের সঙ্গে এসো দিদিভাই, নিজে বসে থেকে তোমার বাবা মাকে খাওয়াবে চলো। আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি, আমাদের হুকুম করবে। কি বলো হরিদা? হরিদা হেসে মাথা নাড়ালো। আমি দিকে তাকিয়ে দিদিভাই একটা তৃপ্তির হাসি হাসলো, যে হাসিটা দিয়ে এই সংসারকে জুড়ে রেখেছে আমাদের দিদিভাই।